এটি পৃথিবীর গভীরতম স্থান, প্রায় 11,000 মিটার গভীরে, যেখানে সূর্যের আলো নেই, আছে প্রচণ্ড চাপ। আর আমরা এ সম্পর্কে প্রায় কিছুই জানি না। কিন্তু এখন একটি দেশ এই গভীরতা অন্বেষণে প্রতিযোগিতায় নেমেছে, এবং তা শুধু বিজ্ঞানের জন্য নয়। চীন গভীর সমুদ্রের রোবটের বহর পাঠাচ্ছে, পানির নিচে ঘাঁটি তৈরি করছে এবং অন্য কারো আগে তলদেশের সম্পদ দখলের জন্য নীরবে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যখন তার সমুদ্র গবেষণা কর্মসূচিগুলো গুটিয়ে নিচ্ছে, চীন তখন ইতিহাসের যে কোনো দেশের চেয়ে আরও গভীরে ডুব দিচ্ছে, আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আরও আগ্রাসীভাবে বিনিয়োগ করছে। তাহলে ঠিক কি আছে সেখানে? আর চীনই বা কেন সবার আগে তা পেতে এত মরিয়া? তা জানতে আমরা কয়েক সপ্তাহ ধরে চীনা গবেষণা, সংবাদ প্রতিবেদন, জাহাজ ট্র্যাক করা এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে অনুসন্ধান চালিয়েছি। আমরা যা খুঁজে পেয়েছি তা এক অনেক বড় গল্পের দিকে ইঙ্গিত করে, এবং এ নিয়ে প্রায় কেউই কথা বলছে না। যা ঘটছে তার পূর্ণ ব্যাপ্তি বোঝার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং বুঝতে হবে আমরা ঠিক কোথায় আছি। এটি হলো মারিয়ানা ট্রেঞ্চ, পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি বিশাল ডুবোগিরি খাত, যা ফিলিপাইনের ঠিক পূর্বে অবস্থিত। এটি মহাসাগরের গভীরতম অংশ এবং পৃথিবীর অন্যতম দুর্গম ও দুর্ভেদ্য স্থান। এর তলদেশে পৌঁছানোর জন্য আপনাকে মহাসাগরের সম্পূর্ণ জলস্তম্ভের মধ্য দিয়ে যেতে হবে। চলুন ডুব দেওয়া যাক। আমরা শুরু করব উপরিভাগ থেকে, যাকে বলা হয় ফোটিক জোন বা এপিপ্যাজিক জোন। এই জায়গাটা উষ্ণ ও উজ্জ্বল, যা প্রবাল প্রাচীর, মাছের ঝাঁক এবং মহাসাগরের কথা ভাবলে আপনার মনে আসা সবকিছুতে পরিপূর্ণ। এই অংশেই আমরা সাঁতার কাটি, সার্ফিং করি এবং স্নরকেলিং করি, কিন্তু এই পরিচিত স্তরটি মাত্র প্রায় 200 মিটার পর্যন্ত বিস্তৃত। আরও গভীরে গেলে পরিস্থিতি বদলে যায়। এই অঞ্চলটি হল গোধূলি অঞ্চল বা মেসোপেলাজিক জোন, যা সমুদ্রপৃষ্ঠের 200 থেকে 1000 মিটার নিচে বিস্তৃত। সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে প্রায় অন্ধকার নেমে আসে। যত নিচে নামতে থাকেন, চাপ সমুদ্রপৃষ্ঠের চাপের চেয়ে 10 গুণ পর্যন্ত বেড়ে যায়, যা সমুদ্রপৃষ্ঠের বেশিরভাগ প্রাণীকে পিষে ফেলার জন্য যথেষ্ট। এই অঞ্চলটি ওরেফিশের মতো অদ্ভুত সব প্রাণীর আবাসস্থল। এটি একটি রূপালী সাপের মতো বিশাল প্রাণী, যা একটি বাসের চেয়েও লম্বা হতে পারে। আর এই হল সি অ্যাঞ্জেল, একটি স্বচ্ছ ডানাওয়ালা স্লাগ, যা অন্ধকারের মধ্যে উড়ে বেড়ায়। সূর্যালোক অদৃশ্য হয়ে যাওয়ায় এবং চাপ বাড়ার সাথে সাথে এখানকার প্রাণীরা অদ্ভুতভাবে নিজেদের মানিয়ে নেয়। তাদের গায়ের রং বদলে যায়, চোখ বড় বড় হয়ে যায়, অথবা এমন নরম ও নমনীয় শরীর তৈরি হয় যা চাপে ভেঙে পড়ে না। আপনি যত গভীরে যাবেন, পরিস্থিতি তত অদ্ভুত হতে থাকবে। 1000 মিটার গভীরে গেলে আপনি মধ্যরাতের অঞ্চলে প্রবেশ করবেন। ঘোর অন্ধকার, একমাত্র আলো হলো সেই আলো যা এই প্রাণীরা নিজেরাই তৈরি করে। এটি এক প্রাকৃতিক আভা, যা বায়োলিউমিনিসেন্স নামে পরিচিত। এখানকার প্রাণীদের দেখতে সায়েন্স ফিকশন সিনেমার কোনো চরিত্রের মতো লাগে, যাদের রয়েছে উজ্জ্বল টোপ, স্বচ্ছ শরীর এবং বিশাল মুখ। এখানকার এই ভয়ঙ্কর প্রাণীটি উদাহরণস্বরূপ ম্যাগনাপা স্কুইডের কথা বলা যায়। এর মাকড়সার জালের মতো লম্বা বাহু আছে, যা 6 মিটারেরও বেশি লম্বা হতে পারে এবং অন্ধকারে পুতুলের সুতোর মতো ঝুলতে দেখা যায়, দুঃস্বপ্নের মতো। এখানে সমুদ্রপৃষ্ঠের তুলনায় 100 গুণ বেশি চাপ অনুভূত হয়। আপনার শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 1500 পাউন্ড চাপ। এটা অনেকটা একটা পূর্ণবয়স্ক হাতি আপনার আঙুলের ডগায় চাপ দেওয়ার মতো। একই শক্তি আপনাকে চারদিক থেকে ঘিরে রাখে। এই অঞ্চলের সবচেয়ে পরিচিত প্রাণীদের মধ্যে একটি হল ব্লবফিশ। মিডনাইট জোনের উপরের প্রান্তে এর প্রাকৃতিক আবাসস্থলে এটিকে একটি সাধারণ গভীর সমুদ্রের মাছের মতোই দেখায়, যা তীব্র চাপের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে। কিন্তু যখন একে জলের উপরিভাগে আনা হয়, তখন সেই সমস্ত চাপ অদৃশ্য হয়ে যায় এবং ব্লবফিশটি সেই জেলির মতো আকৃতিতে প্রসারিত হয়, যা আপনি হয়তো অনলাইনে দেখেছেন। ব্লবফিশটি একটি নিখুঁত অনুস্মারক যে এখানকার চাপ কতটা চরম এবং কিভাবে জীবন এর সাথে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকতে পারে।
কিন্তু আপনি আরও গভীরে যেতে থাকেন এবং 4000 মিটারে পৌঁছালে আপনি অ্যাবিসোপেলাজিক জোন বা সহজভাবে বললে অতল গহ্বরে পৌঁছে যান। এটি ঠান্ডা, অন্ধকার এবং শান্ত। জীবন বিরল কিন্তু অনুপস্থিত নয়। আর এখানেই সমুদ্রের ঊষর তলদেশ আপনাকে অবাক করে দিতে পারে। প্রথম নজরে এটিকে সাধারণ একঘেয়ে কাদার মতো দেখায়, কিন্তু এই কাদা আসলে প্রতারণাপূর্ণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের সবকিছু মারা গেলে তাদের কি হয়? মাছ, হাঙর, এমনকি ক্ষুদ্রতম প্ল্যাঙ্কটনও। অবশেষে উপরে বসবাসকারী সবকিছুই ডুবে যায়। এর কিছু অংশ বর্জ্য হিসেবে পড়ে, কিছু অংশ অন্যান্য প্রাণীর হজম ও নির্গত ক্ষুদ্র কণা হিসেবে। সময়ের সাথে সাথে এই সবকিছু জমা হতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই সমস্ত জৈব পদার্থ ভেসে নিচে নেমে আসে এবং সমুদ্রের তলদেশে জমা হয়। সমুদ্রের তুষার নামে একটি মৃদু তুষারপাত। স্তরে স্তরে এটি নরম কার্বনিক কাদা তৈরি করে। কিছু কিছু জায়গায় এই কাদা 1 কিলোমিটারেরও বেশি পুরু, অর্থাৎ 3000 ফুটেরও বেশি, যা একসময় উপরে বসবাসকারী সমস্ত প্রাণীর দেহাবশেষ দিয়ে তৈরি। আর এই স্তরগুলো যেমন সমুদ্রের ইতিহাসকে সংরক্ষণ করে, তেমনি কার্বনকেও আটকে রাখে, যা গভীর সমুদ্রকে পৃথিবীর অন্যতম শক্তিশালী কার্বন শোষক হিসেবে পরিণত করে। কিন্তু এত সামুদ্রিক তুষার জমতে থাকা সত্ত্বেও এখানকার জীবন খুবই সীমিত। বেশিরভাগ প্রাণী উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। এমন এক জগতের সাথে তারা খাপ খাইয়ে নিয়েছে যেখানে আসল খাবার সহজে পাওয়া যায় না। কিন্তু মাঝে মাঝে অবিশ্বাস্য কিছু ঘটে। বিশাল কিছু একটা ডুবে যায়, আর যখন এমনটা হয় তখন সব কিছু বদলে যায়। বিজ্ঞানীরা এটাকে বলেন হোয়েল ফল বা তিমির পতন। যখন একটি মৃত তিমি সমুদ্রের তলদেশে পড়ে, তখন তা প্রাণের জন্য চুম্বকে পরিণত হয়, আর এখানে আপনি তা দেখতে পাচ্ছেন। কয়েক ঘন্টার মধ্যেই গভীর সমুদ্রের সবভোজী প্রাণীরা সেখানে আসতে শুরু করে। প্রথমে হাঙর আর হ্যাগফিশ, তারপর কেঁচো, শামুক এবং ব্যাকটেরিয়া। সময়ের সাথে সাথে এই দেহাবশেষকে ঘিরে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যা একটিমাত্র পতিত দেহের ওপর নির্ভর করে টিকে থাকে। হাড়ের সাথে লেগে থাকা এই ছোট ছোট লোমশ জিনিসগুলো দেখছেন, এগুলো হলো কৃমি। একটি তিমি এখানে বছরের পর বছর জীবন ধারণ করতে পারে। এমন এক জায়গায় শক্তির বিস্ফোরণ যেখানে সুযোগ খুব কম, আর যখন সেই শক্তি আসে, জীবন এক মুহূর্তও নষ্ট করে না। তবুও এখানে টিকে থাকা সহজ নয়। তাপমাত্রা হিমাঙ্কের ঠিক ওপরে এবং চাপ প্রচণ্ড, যা আমরা ভূপৃষ্ঠে অনুভব করি তার চেয়ে 400 গুণেরও বেশি। এটা অনেকটা আপনার আঙুলের ডগায় 7টি পূর্ণবয়স্ক হাতিকে ভারসাম্য দিয়ে রাখার মতো, এবং চারদিক থেকে সেই ওজনের চাপ অনুভব করার মতো। আপনি আরও গভীরে নামছেন। আপনি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 মিটারেরও বেশি গভীরে আছেন। এটি হ্যাডেল জোন, যার নামকরণ করা হয়েছে পাতালপুরীর অধিপতি গ্রিক দেবতা হেডিসের নামে। এটি গভীর খাদের এলাকা। এখান থেকে এর চেয়েও গভীরে যাওয়ার একমাত্র জায়গা হল সমুদ্রের খাদ। খুব কম সাবমেরিনই এত গভীরে পৌঁছতে পারে। এই গভীরতার চাপ সমুদ্রপৃষ্ঠের চাপের চেয়ে 600 গুণেরও বেশি। এখানে টিকে থাকার জন্য একটি সাবমেরিনের প্রায় নিখুঁত চাপরোধী নকশার প্রয়োজন, যা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি ডুবোজানি এখনও পর্যন্ত অর্জন করতে পেরেছে। এবং অবশেষে প্রায় 11,000 মিটার গভীরে আমরা মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পৌঁছলাম। এর গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও বেশি, আর চাপ এতটাই তীব্র যে মনে হবে যেন 90টি পূর্ণবয়স্ক হাতি আপনার শরীরের প্রতিটি আঙুলের ডগার সমান জায়গায় 4 দিক থেকে চাপ দিচ্ছে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, এখানে এখনও প্রাণের অস্তিত্ব আছে। এর মধ্যে কিছু কিছু অদ্ভুত রূপে বিদ্যমান, যেমন জেনোফোর নামক বিশাল এককোষী জীব, যারা সমুদ্র তল থেকে খাবার ছেঁকে খায়। যে চাপে বেশিরভাগ জীব পিষ্ট হয়ে যেত, সেই চাপের মধ্যেই এরা বেঁচে থাকে। ক্ষুদ্র ফ্যাকাশে চিংড়ি কাদার ওপর দিয়ে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে চলে। এখানকার জীবন বিরল, কিন্তু এটি চরম পরিস্থিতির সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে। তাহলে এই খাদগুলোতে আর কি থাকতে পারে?
আমরা জানি এখানে প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু এমন আরও অনেক কিছু আছে যা আমরা এখনও দেখিনি। চলুন মুহূর্তের জন্য মারিয়ানা ট্রেঞ্চের একেবারে তলদেশে থাকি। এই জলমগ্ন গিরিখাতটি প্রশান্ত মহাসাগর জুড়ে ২৫০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত, যা প্রায় নিউ ইয়র্ক থেকে ডেনভারের দূরত্বের সমান। কিন্তু এর সব অংশের গভীরতা সমান নয়, কারণ এর পশ্চিম প্রান্তের কাছে এমন একটা জায়গা আছে যা আরও গভীরে নেমে গেছে, যা এই খাদের ভেতরেই একটি গর্ত। যদি মারিয়ানা ট্রেঞ্চ মহাসাগরের গভীরতম অংশ হয়, তাহলে ট্রেঞ্চের গভীরতম অংশ কোনটি? সেখানেই রয়েছে চ্যালেঞ্জার ডিপ, যা পৃথিবীর সমুদ্রতলের চরমতম গভীরতা। এর চেয়ে গভীরে আর কিচ্ছু নেই। ১৯৬০ সালে প্রথম এখানে পৌঁছানো সম্ভব হয়েছিল। সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালশ একটি বিশাল ভাসমান বস্তুর সাথে সংযুক্ত স্টিলের গোলকে চড়ে সেখানে অবতরণ করেন। সেই প্রথম ডুব মাত্র ২০ মিনিট স্থায়ী হয়েছিল। এরপর ৫০ বছরেরও বেশি সময় ধরে আর কেউ এই পথ অনুসরণ করেননি, যতক্ষণ না ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একা ডুব দেন। তিনি ফুটেজ ধারণ করেন, নমুনা সংগ্রহ করেন এবং নিরাপদে ফিরে আসেন। কয়েক বছর পর অভিযাত্রী ও কোটিপতি ভিক্টর ভেস্কোভা লিমিটিং ফ্যাক্টর নামে একটি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করেন। তিনি একাধিকবার ডুব দেন এবং তলদেশ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। কিন্তু এই প্রতিটি অভিযানের মধ্যে একটি সাধারণ মিল ছিল। সেগুলি ছিল বিরল, ব্যয়বহুল এবং বেশিরভাগই ছিল একবারের জন্য। এমনটাই চলছিল যতক্ষণ না চীন এতে জড়িত হয়। এরপর যা ঘটবে তা আশ্চর্যজনক হতে পারে, কারণ চীনের গভীর সমুদ্রে অভিযান শুধু বিজ্ঞান বিষয়ক নয়, এটি আরও গভীর এক কাহিনী উন্মোচন করে। এবার দেখা যাক চীন কিভাবে একটি গভীর সমুদ্রের ডুব থেকে আরও অনেক বেশি উচ্চাভিলাষী কিছুতে এগিয়ে গেল। ২০২০ সালে চীন ফেন্দু নামে একটি সাবমেরিনে করে ৩ জনের একটি দলকে সমুদ্রের তলদেশে পাঠিয়েছিল। এটি ছিল তাদের এযাবৎকালের গভীরতম ডুব। কিন্তু যা তাদের এই প্রচেষ্টাকে আলাদা করে তুলেছিল তা হল তারা থেমে যায়নি, বরং তারা আরও বেশি করে চেষ্টা চালিয়ে গেছে। প্রতিটি নতুন সাবমেরিন ছিল আরও ছোট, আরও উন্নত এবং বারবার ফিরে আসার জন্য বিশেষভাবে তৈরি। ২০২৪ সাল নাগাদ চীন সাধারণ অভিযানের গণ্ডি পেরিয়ে গিয়েছিল, আর তার রূপটি ছিল এই রকম। একটি জুতোর বাক্সের চেয়েও ছোট রোবটকে পৃথিবীর অন্যতম প্রতিকূল পরিবেশে ফেলে দেওয়া হলো। কোনো পাইলট নেই, কোনো তারও নেই। এটি নিজের শক্তিতেই সমুদ্রতলের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল এবং অক্ষত অবস্থায় ফিরে এলো। সেই মুহূর্তটি বিরল অভিযান থেকে পুনরাবৃত্তিযোগ্য, সম্প্রসারণযোগ্য এবং আরও অনেক বেশি উচ্চাভিলাষী কিছুর দিকে পরিবর্তনের সূচনা করেছিল। কারণ যদি একটি ছোট্ট রোবট সেই কাজ করতে পারে যা করতে আগে একটি বিশাল সাবমেরিনের প্রয়োজন হতো, তাহলে যখন আপনি এগুলির একটি বহর তৈরি করবেন তখন কি হবে? যাই হোক, আপনি যদি এই ধরনের গভীর অজানা বিজ্ঞানে আগ্রহী হন, তাহলে সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন। আমরা সেখানে যাই যেখানে খবরের শিরোনাম পৌঁছয় না। ফেন্দু শেষ ছিল না, এটি ছিল আরও বড় কিছুর শুরু। চীন গভীর সমুদ্রের রোবটের একটি নতুন প্রজন্ম তৈরি করছে। ছোট স্বয়ংক্রিয় যন্ত্র যা গভীর সমুদ্রের মধ্য দিয়ে গ্লাইড করে, হামাগুড়ি দেয় বা নিজেদের বাঁকিয়ে পথ চলে, বিভিন্ন কাজের জন্য তৈরি। এগুলো বহরে একসাথে কাজ করে, আরও বেশি এলাকা জুড়ে আরও ঘন ঘন কাজ করে এবং সাধারণ সাবমেরিনের খরচের একটি ভগ্নাংশে। তাহলে তারা কি খুঁজে পাওয়ার আশা করছে? গভীর সমুদ্রে শুধু অদ্ভুত প্রাণী আর চরম চাপই নেই, এটি একটি শীতল সমুদ্র, এমন একটি জায়গা যেখানে সমুদ্রতলের নিচ থেকে মিথেন এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস চুইয়ে ওঠে। দেখতে হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু এই গ্যাসগুলো পুরো বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে, যেমন ঝিনুক, শামুক এবং টিউবওয়ার্ম, যারা সূর্যালোক ছাড়াই বেঁচে থাকে এবং এর পরিবর্তে রাসায়নিক শক্তি ব্যবহার করে। চীনের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ কোর শিপগুলো গভীর সমুদ্রের অদ্ভুত মরুদ্যানের চেয়েও বেশি কিছু। এগুলো প্রাকৃতিক পরীক্ষাগার। এগুলো দেখায় চরম পরিস্থিতিতে জীবন কিভাবে বিকশিত হয়। এগুলো ভবিষ্যতের শক্তি ব্যবস্থার জন্য মডেল সরবরাহ করে এবং বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বৃহস্পতি ও শনির কিছু উপগ্রহে যে পরিবেশ বিদ্যমান তার সাথে সাদৃশ্যপূর্ণ। যে দেশ গভীর সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে এবং পৃথিবীর বাইরে পৌঁছাতে প্রতিযোগিতা করছে, তাদের কাছে এই ধরনের স্থানগুলো অমূল্য। এখন এটা দেখুন,
সমুদ্রতলে জমাট বাঁধা বরফের মতো যা দেখা যাচ্ছে তা আসলে আরও অনেক বেশি অস্বাভাবিক কিছু। মিথেন হাইড্রেট বা ফায়ার আইস। ঠান্ডা তাপমাত্রায় উচ্চ চাপে বরফের খাঁচার ভেতরে মিথেন গ্যাস আটকা পড়লে এটি তৈরি হয়, আর হ্যাঁ, এতে আগুন ধরালে তা জ্বলে। বিজ্ঞানীরা এটিকে একটি সম্ভাব্য জ্বালানির উৎস হিসাবে গবেষণা করছেন, কিন্তু এটি উত্তোলন করা ঝুঁকিপূর্ণ। সমুদ্রের তলদেশকে খুব বেশি নাড়া দিলে তা পানির নিচে ভূমিধস ঘটাতে পারে, অথবা সমুদ্র ও বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন, একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, নির্গত করতে পারে। আমরা যে এই গভীরতায় এটি দেখতে পাচ্ছি তাতেই বোঝা যায় গভীর সমুদ্র অন্বেষণ কতটা এগিয়েছে। আর এটি পরবর্তী প্রশ্নটি উত্থাপন করে, এখানে আর কি কি সম্পদ চাপা পড়ে থাকতে পারে? সমুদ্রতলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই গোলাকার পিণ্ডাকার পাথরগুলো দেখুন। আপনারা দেখছেন পলিমেটালিক নোডিউল। এগুলো হলো সমুদ্রতলে পড়ে থাকা আলুর মতো ছোট ছোট পাথর। এগুলোর ভেতরে কোবাল্ট, নিকেল, তামা এবং ম্যাঙ্গানিজের মতো মূল্যবান ধাতু রয়েছে। এই ধাতুগুলো ব্যাটারি, বৈদ্যুতিক যানবাহন এবং নবায়নযোগ্য শক্তি ব্যবস্থা তৈরির জন্য অপরিহার্য, আর এভাবেই এগুলো সংগ্রহ করা হয়। একটি ভূপৃষ্ঠের জাহাজ একটি রোবোটিক খননকারী যানকে সমুদ্রতলে নামিয়ে দেয়। ওই যানটি সমুদ্রের তলদেশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় এবং নুড়ি পাথর সহ পলির ওপরের স্তর তুলে নেয়। এটি যা কিছু সংগ্রহ করে তা একটি পাইপের মাধ্যমে পাম্প করে জাহাজে ফেরত পাঠানো হয়। সংগ্রাহক যানগুলো যখন সমুদ্রতলের ওপর দিয়ে ধীরে ধীরে চলে, তখন সেগুলো পলির বিশাল মেঘ তৈরি করে, যা প্লুম নামে পরিচিত। এই মেঘগুলো ভঙ্গুর বাসস্থানগুলোকে ঢেকে ফেলতে পারে এবং মাইলের পর মাইল ভেসে যেতে পারে। নুড়ি পাথরগুলো প্রক্রিয়াজাত করার পর বর্জ্যের দ্বিতীয় একটি প্লুম সমুদ্রে পাম্প করে ফেরত পাঠানো হয়, যা বিশৃঙ্খলা আরও বাড়িয়ে তোলে। এর দীর্ঘমেয়াদী প্রভাব বোঝার আগেই যদি এই প্রক্রিয়া বাড়তে থাকে, তাহলে ক্ষতিটি অপরণীয় হতে পারে। কিছু বিজ্ঞানী সতর্ক করেছেন যে সমুদ্রতল পুনরুদ্ধার হতে শত শত বছর সময় লাগতে পারে যদি আদৌ তা পুনরুদ্ধার হয়, এবং এই বর্জ্য কিভাবে ব্যবস্থাপনা করা হবে বা কোথায় ফেলা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট ঐকমত্য না থাকায় একটি বিষয় পরিষ্কার: এর পরিণতির সম্পূর্ণ চিত্র না জেনেই আমরা গভীর সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছি। অনেক সামুদ্রিক জীববিজ্ঞানী সামগ্রিকভাবে গভীর সমুদ্র খনন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই বাস্তুতন্ত্রগুলো ধীরে ধীরে পুনরুদ্ধার হয় এবং অত্যন্ত ভঙ্গুর। এগুলোকে ব্যাহত করলে এমন সব প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে যা আমরা এখনও আবিষ্কারই করিনি, এবং এমন সব বাসস্থান ধ্বংস হয়ে যেতে পারে যা তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। এই সব কিছু, নডিউলগুলো, খনিজ নিঃসরণগুলো এবং সেখানে পৌঁছানোর সরঞ্জাম একটি বিষয় স্পষ্ট করে দেয়: সুদূর গভীর সমুদ্র আর নাগালের বাইরে নয়, এটি সম্পদে সমৃদ্ধ এবং দিন দিন আরও সহজলভ্য হয়ে উঠছে। কিন্তু গভীর সমুদ্র যদি পরবর্তী সম্পদ সীমান্ত হয়, তবে এর ব্যবহার বা সুরক্ষার সিদ্ধান্ত কে নেবে? বর্তমানে নিয়মকানুন খুবই অপ্রতুল এবং তদারকির চেয়ে উচ্চাকাঙ্ক্ষা বেশি। চীন এই সুযোগটি দেখতে পাচ্ছে। তারা শুধু পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করছে না, অন্য কারো আগে এখানকার সম্পদ উত্তোলন, দাবি এবং সুরক্ষিত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা দীর্ঘমেয়াদী উপস্থিতির জন্য বিনিয়োগ করছে। এই মুহূর্তে তারা পানির 2000 মিটার নিচে একটি স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে, যা 6 জন বিজ্ঞানীর একবারে 30 দিন পর্যন্ত বসবাস ও কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এটি একটি মহাকাশ স্টেশনের মতো, কিন্তু সমুদ্রের তলদেশে। আর এটি চীনকে খনিজের চেয়েও মূল্যবান কিছু দেয়: সময়, নতুন সরঞ্জাম পরীক্ষা করার সময়, পরিবেশ পর্যবেক্ষণ করার সময়, এমন অভিজ্ঞতা অর্জনের সময় যা অন্য খুব কম লোকই চেষ্টা করার সাহস করছে। এখানে প্রবেশাধিকার কেবল শুরু। আসল বিষয় হলো আপনি তা দিয়ে কি করেন। চীন গভীর সমুদ্রে কাজ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, জ্ঞান এবং অভিজ্ঞতা তৈরি করছে, শুধু একবার নয় বরং ক্রমাগত। এভাবেই তারা এগিয়ে যাচ্ছে, অনুসন্ধানকে পুনরাবৃত্তিতে এবং পুনরাবৃত্তিকে আধিপত্যে পরিণত করে। আপনি যত গভীরে যাবেন, অনুমানের সুযোগ তত কমে আসবে। এবং যে দেশগুলো এখন হার্ডওয়্যার, গবেষণা ও জনবলে বিনিয়োগ করছে, তারা সমুদ্রের তলদেশের সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য নিজেদের প্রস্তুত করছে। এবং আরও একটি জিনিস আছে যা সমুদ্রতলে চোখের আড়ালে লুকিয়ে থাকে, অথচ আমাদের পৃথিবীর কার্যপ্রণালীর জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পাথর বা সম্পদ নয়, আর আমি প্রাণীদের কথাও বলছি না। এটি একটি গভীর সমুদ্রের ডেটা কেবেলের প্রস্থচ্ছেদ। দেখতে প্লাস্টিক ও ধাতুর মতো মনে হলেও এর ভেতরে রয়েছে চুলের মতো সরু কাঁচের তন্তু, যা বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ট্রাফিক বহন করে।
বার্তা, ইমেল, এমনকি এই ভিডিওটিও, এগুলো সমুদ্রতলে বিস্তৃত এই ভঙ্গুর রেখাগুলোর মধ্য দিয়ে চলাচল করে। এগুলো মোটা তার, কিন্তু আশ্চর্যজনকভাবে এগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি জাহাজ নোঙর টেনে নিয়ে গেলে একটি তার ছিঁড়ে যেতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর সাগরের সমুদ্রগর্ভস্থ তারের পথের কাছে রুশ জাহাজগুলোকে চলাচল করতে দেখা গেছে, যা নাশকতা এবং বিকৃতির বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে। সুতরাং ভাবুন তো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই তারগুলো কেটে ফেলতে চায়, তাহলে কি হতে পারে? 2025 সালের শুরুতে চীন আরেকটি গভীর সমুদ্রের রোবট উন্মোচন করেছে, যা আক্ষরিক অর্থেই একটি তার কাটার যন্ত্র। আনুষ্ঠানিকভাবে এটি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করার জন্য তৈরি, কিন্তু এই ধরনের একটি যন্ত্র ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের হাজার হাজার মিটার নিচে কারো নজরে না পড়ে ও নাগালের বাইরে থাকা কেবলগুলোকে নিঃশব্দে অকার্যকর করে দেওয়া যেতে পারে। এভাবে এটি কখনো ব্যবহৃত হয়েছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু শুধু এই সম্ভাবনাটি গভীর সমুদ্র সম্পর্কে বিভিন্ন দেশের চিন্তাভাবনা বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সমুদ্রতলের নিচেই চলে আধুনিক বিশ্বের স্নায়ুতন্ত্র। সমুদ্রতল জুড়ে বিস্তৃত কেবল, সেন্সর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো আমাদের ইন্টারনেট, বৈশ্বিক বাণিজ্য এবং সামরিক যোগাযোগ বহন করে। এগুলো কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা নয়, এগুলো আধুনিক বিশ্বের জীবনরেখা, এবং এগুলো ঝুঁকিপূর্ণ। পানির নিচে নিয়ন্ত্রণ ইতিমধ্যেই স্থানান্তরিত হয়েছে। এখন একমাত্র প্রশ্ন হল, এর পর কি ঘটবে তা নির্ধারণ করতে কারা যথেষ্ট দ্রুত সেখানে পৌঁছাচ্ছে। প্রতিটি গভীর সমুদ্রের রোবটের শুরু হয় একটি মানবিক ধারণা থেকে। এমন কেউ যিনি এমন কিছু কল্পনা, নকশা এবং নির্মাণ করেন যা এমন জায়গায় টিকে থাকতে পারে যেখানে মানুষ পারে না। আর এই মুহূর্তে যে দেশটি সেই সব মানুষদের সবচেয়ে বেশি সমর্থন করছে তা হলো চীন। তারা সমুদ্রবিজ্ঞানে বিপুল সম্পদ ঢালছে, নতুন গবেষণাগার তৈরি করছে, পূর্ণাঙ্গ কর্মসূচিতে অর্থায়ন করছে এবং পরবর্তী প্রজন্মের সমুদ্র প্রকৌশলী, জীববিজ্ঞানী ও রোবট বিজ্ঞানীদের প্রশিক্ষণ দিচ্ছে। এবং তারা শুধু নিজেদের প্রতিভাতেই বিনিয়োগ করছে না, তারা সারা বিশ্ব থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করছে। এদিকে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো পিছিয়ে যাচ্ছে। বিজ্ঞানের বাজেট কমানো হচ্ছে। বর্তমান প্রশাসন নোয়ার তহবিল ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। যে সংস্থাটি যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমা অন্বেষণ, সুরক্ষা এবং বোঝার জন্য দায়ী। চীন যখন তার গবেষণাগারগুলোকে অর্থ, প্রতিভা এবং গতি দিয়ে ভরিয়ে দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা করার জন্য তৈরি একমাত্র সংস্থাটিকে একপাশে সরিয়ে দিচ্ছে। শীর্ষ বিজ্ঞানীরা আগ্রহ হারিয়ে সরে যাচ্ছেন না, বরং অর্থায়ন বন্ধ হয়ে গেছে বলেই সরে যাচ্ছেন। অর্থায়ন শুকিয়ে গেলে গবেষণা থেমে যায়, কিন্তু যখন কোনো দেশ তার বিজ্ঞানীদের সত্যিকারের সমর্থন দেয়, তখন নতুন আবিষ্কার ঘটে, আর সেই আবিষ্কারগুলোই ভবিষ্যৎকে রূপ দেয়। তাহলে চীন আসলে কি আবিষ্কার করেছে? শুধু সমুদ্রের তলদেশে প্রাণের অস্তিত্বই নয়, বরং সেখানে প্রবেশের একটি উপায় এবং থেকে যাওয়ার একটি কারণও। তারা ছোট আকারের স্বয়ংক্রিয় রোবট এবং ডুবো গবেষণা কেন্দ্রের মাধ্যমে গভীর সমুদ্র অভিযানকে বিরল অভিযান থেকে একটি সম্প্রসারণযোগ্য কৌশলে রূপান্তরিত করছে। তারা এমন সব জায়গায় কাজ করার জন্য অবকাঠামো তৈরি করছে যেখানে অন্য কেউ পারে না। তারা এমন সব সম্পদের সন্ধান পেয়েছে যা আগামী শতকের শক্তি যোগাতে পারে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল, তারা সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং অভিজ্ঞতা অর্জন করছে। তারা শুধু অন্বেষণই করছে না, বরং ভবিষ্যতে কি ঘটবে তা নির্ধারণ করার জন্য নিজেদের প্রস্তুত করছে। যেখানে যুক্তরাষ্ট্র গবেষণার বাজেট কমাচ্ছে এবং সমুদ্রবিজ্ঞানের নেতৃত্ব থেকে সরে আসছে, সেখানে চীন আরও দ্রুত গতিতে, আরও গভীরে এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। সমুদ্রের গভীরে এক নতুন দিগন্ত গড়ে উঠছে, যা আগামী শতককে সংজ্ঞায়িত করতে পারে। এবং আমরা কি অন্বেষণ করতে বেছে নিই এবং কিভাবে তা করি, তা কেবল আমাদের মহাসাগরকেই নয়, আরও অনেক কিছুকে রূপ দেবে। এটি ক্ষমতা, নিরাপত্তা এবং বৈশ্বিক প্রভাবকেও রূপ দেবে। গভীর সমুদ্র পৃথিবীর শেষ বন্য এবং অস্পর্শিত স্থানগুলোর মধ্যে অন্যতম। একবার একে বিঘ্নিত করলে আর ফিরে আসার উপায় থাকে না। তদারকি ছাড়া হুট করে প্রবেশ করলে তা পুরো বাস্তুতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিতে পারে এবং এমন সব পরিণতি ডেকে আনতে পারে যা আমরা এখনও বুঝতে পারিনি। আমরা আগেও এমন পরিস্থিতিতে পড়েছি। যখন চাঁদে যাওয়ার প্রতিযোগিতা চলছিল, তখন প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহযোগিতার জন্ম হয়েছিল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রমাণ করেছে যে জাতিগুলো একসাথে কাজ করে সীমানা ছাড়িয়ে যেতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রক্ষা করতে পারে। আমাদের আবার সেই মানসিকতার প্রয়োজন, শুধু গভীর সমুদ্র অন্বেষণের জন্যই নয়, বরং তাকে রক্ষা করার জন্যেও।
কারণ যদি কেবল একটি জাতিই আমাদের গ্রহের শেষ অনাবিষ্কৃত অংশটি নিয়ন্ত্রণ করে তাহলে এর মূল্য কেবল বৈজ্ঞানিক হবে না, এটি এমন কিছু হতে পারে যা আমরা সবাই অনুভব করব।